আগ্রাসী মনোভাব রুখতে প্রয়োজন জাতীয় ঐক্য, বলছেন বিশ্লেষকরা। পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আধিপত্য কায়েমে উঠে পড়ে লেগেছে দিল্লি, মন্তব্য বিএনপির। চট্টগ্রামে সাইফুল হত্যা মামলায় চন্দন ও রিপন রিমান্ডে, আদালতে আইনজীবীদের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ভারতের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপনের জন্যই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ডাকে রাজনৈতিক দল সাড়া দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দিল্লি যে আগ্রাসী ভাব দেখাচ্ছে, তার জন্যই জাতীয় ঐক্যের প্রয়োজন। মানিক শিকদারের রিপোর্ট। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই নানা রকম গুজব ও অপপ্রচার সৃষ্টি করে ভারতীয় মিডিয়া। চিন্ময় দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় ভারত বাংলাদেশ সম্পর্কে। জাতীয় পতাকা অবমাননা, বাংলাদেশের হাইকমিশনে হামলার পর পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে থাকে। ভারতীয় কিছু মিডিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে আগুনে ঘি ঢালে। এর ফল ভুগতে হবে বাংলাদেশকে। সংকটময় পরিস্থিতি সামাল দিতে জাতীয় ঐক্যের আহ্বান জানায় সরকার। ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দেয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন। ইন অ্যাডভান্স সবাইকে অ্যালার্ট করা, আগাম সতর্কতা, এই অর্থে মনে করি যে ঠিক আছে, এটার মধ্যে সমস্যা নেই। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যের ডাক আরও আগে দেয়া প্রয়োজন ছিল। মুখে মুখে ঐক্যমত হয় না, ঐক্যমতে কিছু ইস্যু থাকতে হবে যে আমরা শেখ হাসিনার বিচার করতেই হবে, এই ব্যাপারে আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। ভারতের সাথে যুদ্ধ নয়, মর্যাদা সম্পর্ক করতে চায় বাংলাদেশ, তবে সব ধরনের প্রস্তুতিও রাখতে হবে, বলছেন রাজনীতিবিদরা। এই যে পরিবর্তনটা করেছে, এই পরিবর্তনটা ভালো কিছু বয়ে আনেনি, এই ক্যাম্পেইন করতে চাই। সো আমরা এটাকে পজিটিভ ক্যাম্পেইন দিয়ে বুঝে দিতে চাই যে ওই পরিবর্তনটা কাম্য ছিল। ভারত যদি আমাদেরকে সমমর্যাদার ভিত্তিতে দেখতো, তাহলে কি এতগুলো প্রবলেম টিকায় থাকতো বাংলাদেশে? তিস্তার চুক্তি হইতো না, গঙ্গা চুক্তি বহু আগেই হয়ে যেত। হাসিনা সরকারের পতনের পর জাতীয় সরকার গঠন করা হলে এতটা সংকটে পড়তে হতো না। এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো সদস্যেরই রাষ্ট্র শাসনের অভিজ্ঞতা নাই, সুতরাং এই অভিজ্ঞতাটা অর্জনের জন্য তাদের রাজনৈতিক দলগুলোকে সাথে রাখা দরকার ছিল। রাজনৈতিক সরকার ছাড়া এ সংকট মোকাবেলা বেশ কঠিন, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের তাগিদ রাজনীতির সংশ্লিষ্টদের। আমরা আমাদের এখানকার স্ট্যাটাস কো বলি অথবা পরিস্থিতির উন্নতি হলে নির্বাচনের দিকেই যাব। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। দিল্লির ইন্ধনে ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক নেতারা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এর মাধ্যমে তারা পতিত হাসিনা সরকারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মিথ্যাচার তুলে ধরার পরামর্শ তাদের। শিউলি শবনমের রিপোর্ট। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতের গণমাধ্যমগুলোতে চলছে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার। সেই সাথে বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে রাজনৈতিক নেতারা দিয়ে যাচ্ছেন উস্কানিমূলক বক্তব্য। এসব তৎপরতাকে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র বলে মনে করছেন বিশ্লেষকরা। একটা পতিত সরকার যারা পালিয়ে গেছে, শুধু প্রধানমন্ত্রী পালিয়ে যায়নি, তার মন্ত্রী পরিষদ, তার এমপি, তার রাজনীতি নেতা, তার ব্যবসায়ী, তার অঙ্গ সহযোগী সংগঠন সব পালিয়েছে, এমনকি বাইরে ক্ষতি পর্যন্ত পাইয়াছে। সেই একটা সরকারকে যদি আবার ভারত মনে করে যে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসাবে, এটা অসম্ভব। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলি হচ্ছে, ইন্ডিয়ান মিডিয়া করতেছে এবং ইন্ডিয়ান কিছু কিছু পলিটিশিয়ান করতেছে ইত্যাদি, তাদের ব্যাপারে তো গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট নাই বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। হ্যাঁ, কোনো অ্যাকশন নাই, কোনো স্টেটমেন্ট নেই, বরং দেখা যাচ্ছে যে তারা এটা মনে হচ্ছে যে তারা প্যাট্রোনাইজ করতেছে। হ্যাঁ, তাহলে এইটা তো মানে হিডেন কোনো কৌশল নাই, এটা স্পষ্ট। এটা না বোঝার কিছু নাই যে ইন্ডিয়ার গভর্নমেন্টই চাচ্ছে যে
এমন একটা অবস্থা তৈরি করুক যাতে মানে বাংলাদেশকে বিপদে ফেলা যায়। ভারতের এ ধরনের আচরণকে রাজনৈতিক নোংরা খেলা মন্তব্য করছেন তারা। এটা তো ডোমেস্টিক লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কিছু করার আছে। ধরেন এগুলি আন্তর্জাতিক ফোরামে এগুলো তো মানে তোলা যেতে পারে, হ্যাঁ, যে আমাদেরকে এভাবে ইনস্টিগেট করা হচ্ছে, যুদ্ধে আমাদেরকে প্ররোচিত করা হচ্ছে। আমাদের এই দেশে তাদের অ্যাম্বাসেডার আছে, হাইকমিশনের লোকজন যারা আছে, তাদেরকে ডেকে সরকার পক্ষে ব্রিফ করে দেখেন আপনারা যে কোথায় এটা হচ্ছে, হয় আপনারা সত্য প্রকাশ করেন। এটা একটা কথাই তো শেষ হয়ে যাবে, তো তারা তো বলবে না দেশে কিছু হচ্ছে না। সংকটকালীন অবস্থায় দেশের স্বার্থেই জাতীয় ঐক্য বজায় রাখার উপরও জোর দিচ্ছেন তারা। আজকে আমাদের একসাথে থাকতে হবে, প্রত্যেকের প্রয়োজনেই। পিঁপড়া যেমন এক জায়গায় হয়, আমাদের প্রত্যেকের প্রয়োজনেই আমাদের ঐক্যমত থাকতে হবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। হাসিনা সরকার পতনের পর ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে গুজব ও মিথ্যা খবর ছড়িয়েছে। যাচাই বাছাই সংস্থার রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বের হয়েছে এসব তথ্য। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর ১২ই আগস্ট থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টি ভুয়া খবর শনাক্ত করেছে তারা। প্রচারের তালিকায় রয়েছে ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যম। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। এরপর হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট প্রচার করেছে অন্তত ৩টি করে ভুয়া খবর। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়ান টুডে, এবিপি আনন্দ এবং আজ তক ২টি করে গুজব প্রচার করেছে। বাকি ৪১টি গণমাধ্যম অন্তত একটি করে মিথ্যা তথ্য ছড়িয়েছে। বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে পঞ্চগড়ে নিহত হলেন এক বাংলাদেশি। ভোরে উপজেলার হাড়িভাষার মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মাঝামাঝি এলাকায় হত্যার ঘটনা ঘটে। সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মা। পঞ্চগড় প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, পঞ্চগড় সদর উপজেলার সীমান্তে রাতে কয়েকজন বাংলাদেশির সাথে ভারতে গরু আনতে যায় আনোয়ার হোসেন। ভোরের দিকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের উপর গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। এদিকে নিহত আনোয়ারের তেঁতুলিয়ার দেবনগরের বাড়িতে চলছে শোকের মাতম। ভেঙে পড়েছে তার অসুস্থ বাবা রফিকুল ইসলাম ও মা আনোয়ারা বেগম। আনোয়ারের স্ত্রী লিপি আক্তার ও তার ৪ বছরের শিশুকন্যা আলিফের কান্না থামছে না। আমি আছি বাসায়, সে বলে কিন্তু চলে গেছে, আর আসেনি। কালকে বাসায় ছিল, কথা বলছে আমার সাথে। ওরা তো আমাকে খাওয়ায়, কাজকর্ম করে খাওয়ায়। কালকে আজকে সকালবেলা আমি শুনছি কোন জায়গায় জাহেনে মারা গেছে। আনোয়ারের মৃত্যুর খবরে আত্মীয় স্বজন ও এলাকাবাসী ভিড় করেন বাড়িতে। বিএসএফ এর গুলিতে ইন্তেকাল করছেন, বিষয়টা খুব মর্মান্তিক। এখানে কোনোদিন কারোর সাথে ঝগড়াঝাটি নাই বা কেউ সাথে নাই, কারোর কাঁচা ঝগড়া কিচ্ছু নাই, সেটা খুব ভালো। আনোয়ার খুব ভালো ছিল, তার মা বাবা কামাই করে খিলায়। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর আনোয়ারের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ফ্ল্যাগ মিটিং শেষ হয়ে গেছে, ফ্ল্যাগ মিটিং ওভার এবং এতক্ষণ হস্তান্তর হয়ে গেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, এবছরের এখন পর্যন্ত সীমান্তে বিএসএফ এর গুলিতে ২২ বাংলাদেশি নিহত হয়েছে। এছাড়া আহত হয় ২২ জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, সকল ষড়যন্ত্র রুখতে একমাত্র সমাধান নির্বাচন। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি। তাই দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশই ক্ষতি করতে পারবে না। ওমর ফাহিমের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার এরশাদের পতনের দিবস উপলক্ষে ৯০ ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভা। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখতে দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বিরোধী শক্তিকে রুখতে একমাত্র সমাধান নির্বাচন। এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, জনগণের কাছে ক্ষমতা দিয়ে
এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। এদিকে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের ষড়যন্ত্র না করে আধিপত্যবাদের আচরণ পরিবর্তন করা উচিত। পৃথিবীতে আর দেশ নাই যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো। আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা দাবি করে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবেন, সেই জাতি বাংলাদেশ নয়। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ হত্যা মামলায় এখন পর্যন্ত 11 আসামিকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চন্দন ও রিপনকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালত আসামি চন্দনকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে মামলার সাথে যারা মাস্টার মাইন্ড ছিল, যারা এই মামলার যারা উস্কানি দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। এদিকে আসামিদের আদালতে আনা হলে বিক্ষোভ করেন আইনজীবীরা। 26 নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। গেল বুধবার রাতে ভৈরব রেল স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করে পুলিশ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সরবরাহ সংকটে বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না বলে জানিয়েছেন দোকানিরা। সঙ্গে খানিকটা বেড়েছে ডিমের দামও। তবে মৌসুম শুরু হওয়ায় সবজিতে মিলেছে স্বস্তি। মেহেদি হাসানের রিপোর্ট। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 24 লাখ টন, যার প্রায় সবটাই মেটানো হয় আমদানি করে। কোনো কারণে সরবরাহ কমে গেলে অস্থির হয়ে ওঠে তেলের বাজার। খুচরা দোকানিরা বলছেন, গত কয়েকদিন ধরে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা, কিনতে হচ্ছে আগের চেয়ে বেশি দাম দিয়ে। সয়াবিন তেল কোম্পানির কাছে নাই, কোম্পানিরা যে ডিলারগুলোকে দিতে আছে, এই ডিলারদের হেরায় আপনার তেল পাচ্ছে না, তেল আমাদেরকে দিতে পারতেছে না। তেলের সাথে আটা নিতে হইব, নাহলে তেল পাইতেন না। নাহলে আটা, ময়দা, সুজি, লবণ এটা সেটা নিতে হইব, নাহলে তেল দিব না। এখন শুনছি নাকি আপনার শনিবার রোববার দিকে তেল আসবে, দাম বাড়ায় আসবে, লিটার মতো 4-5টা বাড়তে পারে। ক্রেতারা বলছেন, বেঁধে দেওয়া দামের চেয়ে 40 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে 5 লিটারের বোতল। 1 লিটার 2 লিটার আছে, 5 লিটার তেল নাই। আজকে কিনলাম 1020, আগে ছিল 980। এদিকে ব্রয়লার মুরগির কেজি 200 টাকা। গরু ও খাসির মাংসের দামেও নেই পরিবর্তন। তবে গরিবের আমিষের সবচেয়ে বড় উৎস ডিমের দাম আবার বাড়তে শুরু করেছে। কালকে আবার 100 ডিমে 30 টাকা বাড়াইছে, আজকে 100 ডিমে 10 টাকা বাড়ছে, তাহলে 30 আর 10 40 টাকা বাড়ছে। এর 150 টাকা ডিম ডজন বিক্রি করেন লাগে। ইলিশের দাম চড়া হলেও অন্য সব মাছের দাম আছে নাগালের মধ্যেই। রুই, কাতল এগুলো 400 টাকা কেজি স্বাভাবিক টাকা আগের মতোই আছে। পাঙ্গাস মাছ 300 টাকা, এটি আগের মতোই। যেমন শিং মাছ 600, চিংড়ি 1000, পাবদা 400 টাকা, ওটি নাগালের মধ্যেই আছে। ইলিশটাই নাগালের বাইরে। সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম। সিম যে 50 টাকা কেজি, 60 টাকা কেজি, মরিচ 80 টাকা কেজি, কাঁচা টমেটো 40 টাকা কেজি, এই যে বেগুন 50 টাকা কেজি, এই একটা লাউ 60 টাকা, পটল 40 টাকা কেজি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের আগ্রাসী মনোভাব রুখতেই প্রয়োজন জাতীয় ঐক্য, বলছেন বিশ্লেষকরা। পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আধিপত্য কায়েমে উঠে পড়ে লেগেছে দিল্লি, মন্তব্য বিএনপির। চট্টগ্রামের সাইফুল হত্যা মামলায় চন্দন ও রিপন রিমান্ডে, আদালতে আইনজীবীদের বিক্ষোভ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।